কি হলো কি অভাগী? তৃতীয় বা শেষ প্রশ্নটির উত্তর না দিয়ে এভাবে চুপ করে দাঁড়িয়ে পড়লে কেন? আর তাছাড়া তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে বলো তো? তাহলে কি সত্যি তুমি দ্বিতীয় নম্বর প্রশ্নটির উত্তর দিতে ব্যর্থ হচ্ছ? তবে তো আমি তো তোমার পরপর দুটি প্রশ্নের উত্তর শুনে ভেবেছিলাম যে তুমি দ্বিতীয় প্রশ্নটির উত্তর খুব সহজেই দিয়ে দিতে পারবে, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে তুমি হয়তো সেটা পারবে না। তাহলে কি আমি ধরে নেব যে তুমি হেরে গেলে? আর তাছাড়া আমার হাতেও বেশি সময় নেই। ওদিকে মোড়লের মেয়ে রূপা কানি বুড়িকে তার বাড়িতে খুঁজে না পেয়ে তাকে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কানি বুড়িকে খুঁজে পায় না। আর তাই সে বড্ড চিন্তিত হয়ে পড়ে। না না, কোথাও তো আমি কানি বুড়িকে খুঁজে পেলাম না। সে তো তার বাড়িতেও নেই, বাইরেও তাকে দেখতে পাচ্ছি না। তাহলে কোথায় গেল সে? তাহলে কি আমি এত দূরে এসে খালি হাতে ফিরে যাব? আমার মায়ের কোনো খোঁজই আমি পাবো না। আর তাছাড়া ওদিকে বাবাও তো হয়তো বা এতক্ষণে ফিরে এসে আমাকে বাড়িতে দেখতে না পেয়ে বড্ড চিন্তা করছে। আর আমি তো বাবাকে বলে আসতে পারিনি যে আমি এখানে আসবো। নিশ্চয় বাবা আমাকে না পেয়ে এতক্ষণে খোঁজাখুঁজিও করে দিয়েছে। আমি তাহলে এখন কি করব? একদিকে আমি নেই, তারপরে মাও নেই। তাহলে বাবাকে কে সামলাবে? তাহলে কি আমার এখন বাড়িতে ফিরে যাওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করি। কারণ মাকে তো হারিয়েছি, আর মাকে আদৌ খুঁজে পাবো কিনা সেটাও তো জানি না। আর ওদিকে বাবাকে এভাবে একা একা রেখে এসেছি। বাবার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বাবা মা দুজনকে হারিয়ে ফেলবো। না 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 না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এক্ষুনি আমি লাগলে বাড়িতে ফিরে যাব, তারপর বাবাকে সাথে নিয়ে না হয় মাকে খুঁজে বেড়াবো। কিন্তু আমি চলতে চলতে এদিকের পথে চলে এসেছি, আর এই পথ দিয়ে আমাকে বাড়িতে ফিরতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। এই পথে আমি বরং রওনা দেই। এ কথা বলে রূপা অন্য একটি পথ ধরে বাড়ির দিকে রওনা দিতে থাকে। কিন্তু রূপা নিজের অজান্তেই তন্ত্রবুড়ির আস্তানার খুব কাছাকাছি পৌঁছে যায়। আর সেখানে গিয়ে সে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এ কি, এখানে আসতে আমার এমন অনুভূতি কেন হলো? আমার মনে হলো আমার মা মনে হয় আশেপাশে কোথাও আছে। এখানে আমি আমার মায়ের শরীরের গন্ধ পাচ্ছি। সত্যি সত্যি মা আমার আশেপাশে কোথাও যদি থাকতো তাহলে তো আমি দেখতেই পেতাম। তাহলে কি আমার এটা মনের ভুল? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। কারণ আমি মাকে নিয়ে অনেকটা সময় ধরে ভাবছি, তো তাই এরকম মায়ের শরীরের গন্ধ পাচ্ছি। আর এখানেই বা মা কি করে আসবে? এখানে তো আমার কোনোভাবে আসার কথা নয়। আর তাছাড়া এই জায়গাটিও কেমন যেন থমথমে, আমার মোটেই ভালো লাগছে না। আমি এক কাজ করি, আমি বরং এখান থেকে ফিরে যাই। বাবার কাছে ফিরে যেতেই হবে আমাকে। এ কথা বলে রূপা বাড়ির দিকে ফিরে যেতে থাকে। তখনই হঠাৎ করে চোখ পড়ে তন্ত্রপুরীর আস্তানার দিকে। আর সে দেখতে পায় সেখানে কানি বুড়ি বসে বসে ঘুমোচ্ছে। এ কি, এই সাধু এত তাড়াতাড়ি এখানে কি করে চলে এলো? আমি ওই মহিলাটিকে বলেছিলাম যে এই সাধুকে যেন এত তাড়াতাড়ি না ছেড়ে দেয়, আমার কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপরে যেন ওকে ছাড়ে। কিন্তু ওই মহিলাটি তো দেখছি আমার কোনো কাজই ঠিক মতো করলো না। এত তাড়াতাড়ি সাধু বাবাকে ছেড়ে দিল। এখন এই সাধু বাবা তো এখানে এসে হাজির হয়ে গেল, আর তাছাড়া ও আমার উপর শক্তি প্রয়োগ করলো। আর তাই তো আমি কোনোভাবেই রাজকুমারকে আঘাতও করতে পারছি না। তাহলে এখন আমি কি করব? তাহলে কি এবারও আমি রাজকুমারকে হত্যা করতে ব্যর্থ হয়ে গেলাম? কি হলো কি রাঘব? তুমি কি ভেবেছিলে আমাকে তোমার পাঠানো ওই মহিলাটিকে দিয়ে বোকা বানাবে, তাই তো? কিন্তু তুমি জানো না যে আমাকে বোকা বানানো এত সহজ নয়। আর তাছাড়া তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মতো একজন সিদ্ধ সাধুর সাথে কি করে এত বড় মশকরা করতে পারো? তোমার কি নিজের প্রাণের ভয় নেই? আর তাছাড়া তুমি আমার আস্তানায় এসে রাজকুমারকে হত্যা করতে চাইছো। সত্যি তোমার সাহসের তারিফ না করে পারছি না। কিন্তু এখন যে তোমার সাহস তোমাকে আর আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এখন তুমি কি করে নিজেকে বাঁচাবে?
আর যে অন্যায় করে তাকে আমি কিছুতেই ছেড়ে দেই না। আর তাই আজ আমার হাতে তোমাকে শাস্তি পেতেই হবে। এ কি, এই সাধু বাবা এসব কি বলছে? আর তাছাড়া সত্যি সত্যি তো আমি ওনার কাছে ধরা পড়ে গেছি। এখন যদি উনি কোনোভাবে আমাকে শাস্তি দেয়, তাহলে হয়তোবা এই রাজকুমারের মতো কোনো পাখি বানিয়ে দেবে, না হয় কোনো জীব জন্তু বানিয়ে দেবে। তখন আমি কি করে বাঁচবো? আর তাছাড়া আমাকে বাঁচানোর মতো তো কেউ থাকবে না। আর তাই যে করেই হোক এই সাধু বাবার হাত থেকে আমাকে আগে প্রাণ নিয়ে পালাতে হবে। তারপর রাজকুমারের একটা ব্যবস্থা আমি পরে ঠিকই করে নেব, কারণ রাজকুমারকে আগলে রাখবে। একদিন না একদিন ঠিকই এই রাজকুমারকে আমি আমার হাতের মুঠোয় পাবো, তখন আমি ওকে ঠিকই শেষ করে দেব। এ কথা বলে রাঘব সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই সাধু বাবা রাঘবের উপর শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথে রাঘব মাটিতে লুটিয়ে পড়ে। কি হলো কি রাঘব, তুমি আমার হাত থেকে পালিয়ে বাঁচতে চাইছো, কিন্তু তুমি এটা হয়তোবা জানো না যে আমার হাত থেকে পালিয়ে বাঁচাটা এত সহজ নয়। তুমি কিছুতেই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাকে এক্ষুনি এখানে শেষ করে ফেলবো। সাধু বাবা, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আর কখনো কোনো দিনও এত বড় ভুল করব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আর কখনো কোনো দিনও রাজকুমারের কোনো ক্ষতি করার চেষ্টা করব না। আর তাছাড়া আমি কথা দিচ্ছি, এখান থেকে অনেক দূরে চলে যাব। তারপরও আমাকে আপনি আঘাত করবেন না। না না, কিছুতেই আমার হাত থেকে তোমার মুক্তি নেই। তুমি অন্যায় করেছো, অন্যায়ের শাস্তি আমি তোমাকে দেবই। এ কথা বলে যখনই সাধু বাবা রাঘবের উপর শক্তি প্রয়োগ করতে যাবে, তখনই অভাগী সেই জাদু গালিচাই করে এসে হাজির হয়ে যায়। নাগিনী, আর কতক্ষণ আমরা এখানে এভাবে অপেক্ষা করব বলতে পারো? সারাটা রাত ধরে এখানে আমরা অপেক্ষা করে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে যাবে। জানি না এখন আমার অভাগীর কি অবস্থা। আমার অভাগী কি আদৌ ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পেরেছে কিনা সেটাও আমি জানি না। আর তাছাড়া এতক্ষণে ওই জলপরি হয়তো বা আমার অভাগীর নিশ্চয়ই কোনো ক্ষতি করে দিয়েছে। না না, আপনি এতটা উদ্বিগ্ন হবেন না। আপনাকে না বলেছিলাম বিধাতা একজন আছে, বিধাতাই রক্ষা করবে অভাগীকে। হ্যাঁ, আর সেটাই হয়েছে। আপনি শুনলে খুশি হবেন যে ওই জলপরীর করা 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে অভাগী। আর তাই তো ওই জলপরী অভাগীর কোনো ক্ষতি করতে পারেনি। আর শুধুমাত্র সেটাই নয়, অভাগী ওই নীল পদ্ম নিয়ে ফিরে আসতে চলেছে। আর ওই নীলপরি তো অভাগীর ফিরে আসার ব্যবস্থা করে দিয়েছে। সে তার জাদু শক্তির মাধ্যমে একটা জাদুর গালিচা তৈরি করে দিয়েছে। আর সেই জাদুর গালিচায় করেই হয়তোবা অভাগী এতক্ষণে তার বন্ধুর কাছেও পৌঁছে গিয়েছে। এখনো সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আর ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না। এবার আমরা আমাদের জায়গায় ফিরে যেতেই পারি। সত্যি সত্যি বলছো তুমি? তাহলে এখন আমার আর কোনো চিন্তা নেই। আমার অভাগী যেহেতু বিপদমুক্ত, তাহলে এবার আমি আর একটুও দেরি না করে আমার অভাগীর কাছে যেতে চাই, আর দূর থেকে ওকে দেখতে চাই। কারণ ও চোখের সামনে থাকলে যে আমি শান্তি পাবো। আর আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আমার মেয়েকে আপনি এতটা সাহায্য করেছেন। আমি তো এর আগে পুরো নাগিন জাতিকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম আপনারা আমার স্বামীর হত্যাকারী। আপনাদেরকে কখনো বিশ্বাস করা উচিত হবে না, কিন্তু আপনি আমার সেই ভ্রান্ত ধারণা দূর করে দিয়েছেন। নাগিনীদের মধ্যেও যে ভালো মন্দ আছে সেটা আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন। না না, আপনি ভুল বোঝেননি। আপনি ঠিকই বুঝেছেন। আপনার স্বামীকে যে আমার স্বামী দংশন করেছিল, আর সেই পাপেই তো আমার স্বামী অনুশোচনা করতে করতে নিজের প্রাণ ত্যাগ করেছেন। আর তিনি আমার কাছে অনুরোধ করে গিয়েছেন আমি যেন সব সময় আপনাকে এবং আপনার অভাগীকে সাহায্য করি। তাতে স্বামীর আত্মার শান্তি পাবে, ওর পাপ কিছুটা হলেও কমবে। আর তাই তো আমি অভাগীকে এভাবে সাহায্য করতে চাই। আমাদের নিজের পাপ কমাতে চাই কিছুটা হলেও।
না 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 না, আপনি শুধু শুধু এইভাবে নিজেকে অপরাধী ভাববেন না। আসলে সব থেকে বড় কথা কি, আমার স্বামীর নিয়তি হয়তো এতটুকুই ছিল, আর তাই তো সে এভাবে আমাদেরকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আর তাই তো আমি কারোর উপর দোষারোপ করতে চাই না। বিধাতা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। ঠিক আছে, আপনি এখন যান, বিশ্রাম নিন। আমিও আমার অবাকের কাছে যাচ্ছি। এ কথা বলে তোতা পাখিরূপী রামশ্রী সেখান থেকে চলে যায়, আর নাগিনীও সেখান থেকে চলে যায়। ওদিকে অভাগীর ভালো মা অভাগীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অভাগীর কোনো খোঁজ খবর না পেয়ে সে একেবারেই ভেঙে পড়ে। এমনকি সে অভাগীর চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। অভাগী মা, তুই কোথায় চলে গেলি? এভাবে কোথায় হারিয়ে গেলি মা তুই? তোকে কত জায়গায় আমি খুঁজলাম, কিন্তু তারপরও তোকে কোথাও খুঁজে পেলাম না। তোর কি একটি বারের জন্য তোর ভালো মায়ের কথা মনে পড়ছে না? তুই এভাবে আমাকে না বলে কোথাও হারিয়ে যেতে পারিস না। আমি যে তোর মাকে কথা দিয়েছিলাম যে আমি তোকে সব সময় আগলে রাখবো, তোর কোনো ক্ষতি হতে দেব না, তোকে চোখে চোখে রাখবো। কিন্তু এসবের কোনো কিছুই তো আমি করতে পারিনি রে মা। তুই আমার কাছ থেকে হারিয়ে গেলি। আমি যে তোর বাবা মায়ের কাছে মিথ্যেবাদী হয়ে গেলাম। একটার পর একটা দিন পার হয়ে যাচ্ছে, তারপরও তুই আমার কাছে ফিরে আসছিস না মা। তুই কি জানিস না মা, তোকে ছাড়া যে আমার আর কেউ নেই। আমার চার কুলে যে যেখানে ছিল না কেন, সবাইকে ছেড়ে দিয়ে আমি তোর আর তোর মায়ের কাছে চিরকালের মতো চলে এসেছিলাম। আর এখন তুই আমাকেও একা করে দিয়ে এভাবে চলে গেলি মা। ফিরে আয় মা, ফিরে আয়, তুই আমার কাছে ফিরে আয়। তোকে ছাড়া যে তোর ভালো মার ভালো থাকতে পারছে না, সে যে বড্ড একা হয়ে গেছে। তুই তোর ভালো মায়ের কাছে ফিরে আয় মা, এভাবে আমাকে একা করে দিস না। বিধাতা, তুমি আমার আবাগীকে আমার কাছে এনে দাও, ওকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমি আর তোমার কাছে কিচ্ছুটি চাই নে। সাধু বাবা, এই দেখুন অভাগী ফিরে এসেছে। ওই নীলপদ্ম দেখতে পাচ্ছি, তার মানে অভাগী ওই নীলপদ্ম নিয়ে আমাদের এখানে ফিরে আসতে পেরেছে। তার মানে আমাদের অভাগী সফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো অভাগী ফিরে এসেছে। আর ওর হাতে ওই নীল পদ্মটাও দেখতে পাচ্ছি। তার মানে রাজকুমার, তোমার সব কষ্টের দিন শেষ হতে চলেছে। তুমি তোমার আসল রূপ আবার ফিরে পাবে। এই মেয়েটা এখানে ফিরে আসার পর থেকেই দেখছি এই রাজকুমার সাধুটা ওই মেয়েটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তার মানে এদের মধ্যে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো আলোচনা চলছে। এখন হয়তোবা এই আলোচনা নিয়ে ব্যস্ত থাকবে, আর আমার দিকে এতটা খেয়ালও করবে না। আর এটাই আমার কাছে সুযোগ। এই সুযোগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে আমি কিছুতেই আমার প্রাণ বাঁচাতে পারবো না। কারণ এই সাধু বাবা যেরকম দেখছি, তাতে করে উনি যখন তখন আমার উপর আবার শক্তি প্রয়োগ করতে পারে। আর এবার যদি আমার উপর শক্তি প্রয়োগ করে, তাহলে আমি তো আমার প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো না। আমার প্রাণ রক্ষা করতে হবে, তারপর অন্য কিছু চিন্তা করব আমি। আর রাজকুমারকে তো আমি আমার নিজের হাতের মুঠোয় নিয়ে আসবই, আর ওকে আমি কোনো না কোনো উপায়ে ঠিকই শেষ করব। যাই হোক, আর কথা বলবো না, আমি এখান থেকে কেটে পড়ি। এ কথা বলে রাঘব চুপি চুপি সেখান থেকে চলে যায়। ওই লোকটি এখানে কেন? আর উনি এখান থেকে এভাবে চুপি চুপি পালিয়ে গেল কেন? আর তাছাড়া ওই লোকটি এখানে কি করছিল? এর আগে ওই লোকটির সাথে আমার দেখা হয়েছিল। ওই লোকটিকে আমার একটু ভালো বলে মনে হয়নি সাধু বাবা। ওই লোকটি বড্ড খারাপ। আর তাছাড়া ওখানে কি করতে এসেছিল আমাকে বলুন সাধু বাবা। এ কি, এই রাঘব এখান থেকে পালিয়ে গেল? আর আমার চোখে ধুলো দিয়ে কত দূর যেতে পারবে? ওকে আমি এক্ষুনি আমার জাদু শক্তির মাধ্যমে এখানে টেনে নিয়ে আসবো। ওকে কিছুতেই আমি এখান থেকে পালাতে দেব না। না না সাধু বাবা, এখন এসব কিছুই করার দরকার নেই। ও পালিয়ে গেছে, যাক, ওর যা করার পরে করব। আগে অভাগীকে ওই নীলপদ্ম এখানে নিয়ে এসেছে, তাহলে আপনি আমার নিজের রূপ আমাকে ফিরিয়ে দিন, তারপর আমি ওই রাঘবকে নিজের হাতে শেষ করব। হ্যাঁ হ্যাঁ, রাজকুমার ঠিকই বলেছে সাধু বাবা।
আগে এই নীল পদ্ধতি নিয়ে রাজকুমারের মানুষের রূপ ফিরিয়ে আনতে হবে, তারপর অন্য কিছু। কারণ আমাদের হাতেও যে সময় খুব কম, আর এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে যা করার করতে হবে। ঠিক আছে, তোমরা যেটা চাইবে সেটাই হবে। এক্ষুনি এক্ষুনি আমি নীলপদ্ম স্পর্শ করিয়ে রাজকুমার তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে আনবো। তো বন্ধুরা, তাহলে কি এবার রাজকুমার তার আসল রূপে ফিরে আসতে চলেছে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।